শুরু করছি আজকে ক্লাস। সকলকে শুভ সন্ধ্যা। ভূমি দর্পণ গ্রুপের পক্ষ থেকে আজ 927তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। 4/7/2025 ইংরেজি শুক্রবার। আজকে আমাদের আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে পালসেটিলা। পালসেটিলা পর্ব 3। এর আগে দুটো পর্ব আলোচনা হয়েছে, আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আজকে 3 নম্বর পার্ট নিয়ে আলোচনা করবেন আমাদের স্যার। স্যারকে আলোচনার জন্য আমি অনুরোধ করছি শুরু করার জন্য। আর কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। স্যার শুরু করুন। অমিয় দর্পণের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং প্রীতি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই। আজকের পালসেটিলা 3 নম্বর পর্ব। তো আজকে আমার দুটো গল্পের কথা মনে হয়েছে, এই গল্পগুলো একটু মন দিয়ে শুনুন। হোমিওপ্যাথিক দর্শনটা যদি না বোঝেন তাহলে দেখবেন যে আপনি কোনোটাই ঠিক মতো কাজে লাগাতে পারছেন না। হোমিওপ্যাথি সমাজে পণ্ডিতের অভাব নেই, লেখকের অভাব নেই, গবেষকের অভাব নেই, কিন্তু হোমিওপ্যাথের বড়ই অভাব। হোমিওপ্যাথ অনেক সাধনা, অনেক ত্যাগ স্বীকার করে একজন হোমিওপ্যাথ তৈরি হয়। বিষয়টা এত সোজা নয়। আপনাদের সাধারণ বিবেচনা বুদ্ধির উপর ভিত্তি করেই আমি গল্পটা শুরু করছি। যেমন ধরুন, আপনি একটা বাড়ি করেছেন, আপনি তাতে কতগুলো পিলার দিলেন, 8টা 10টা কি 12টা কি 20টা পিলার দিলেন, কিন্তু হাজার হাজার ইট সেখানে গাঁথা হচ্ছে। পিলারগুলো যদি ঠিক জায়গায় না দিতে পারেন, এই বাড়িটা কিন্তু টিকবে না। পিলারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা উপযুক্ত মাপে দিতে হবে, না দিলে পরে সেটা হবে না। উপযুক্ত মাপ, তার গভীরতা ঠিক মতন হতে হবে। দোতলা বাড়ি করলে পিলারের গভীরতা যা হবে, 5তলা বাড়ি করলে সেই গভীরতা তার থেকে অনেক বেশি হবে। মানে বুঝতেই পারছেন, গভীরতা একটা খুব ভাবনার বিষয়। এবার এই যে আপনারা পিলার তুলে নিয়ে করলেন, এই জন্যই বলতে চাইছি যে আমাদের পালসেটিলার মূল কতগুলো একটা পিকচার আছে যেটা আমি বলছি। পিলার গুলো কি ছোট্ট করে এই জায়গাটাকে আমি আলোচনা করছি, পরে আমি আসবো অন্য জায়গায় আসবো। সেটা হচ্ছে পালসেটিলার পেশেন্টটা কেমন হবে? শান্ত, ভদ্র এবং সহজেই কেঁদে ফেলে, আবেগপ্রবণ ইত্যাদি। এইটা তার হচ্ছে মেন্টাল স্ট্যাটাস। এবং এই পেশেন্টটা কি হবে না, তার স্লোনেস, তার মধ্যে একটা স্লো 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 একটা তার হচ্ছে খুব বৈশিষ্ট্য। যেমন সে খোলা বাতাসও একটা বৈশিষ্ট্য। খোলা বাতাসে এমনি হাঁটলে হবে না, ধীরে ধীরে হাঁটলে পরে স্লো হাঁটলে সে আরাম পাবে। আবার খাবার দাবার হজমও হবে, কিন্তু স্লো, চট করে হবে না। সে খাবারটা দুপুরবেলা খেলো, রাত পর্যন্ত খিদের কোনো বালাই নেই, ঢাউ ঢাউ করছে, এই স্লোনেসটা। আবার মেনস্ট্রুয়েশন স্টার্ট হতে গিয়েও স্লো স্লো হবে। দ্যাট মিনস মেন্সটা স্টার্ট হতে দেরি করবে। এই যে স্লোনেসের যে ব্যাপারটা আছে, এই স্লোনেসটা কিন্তু পালসেটিলার ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে বাদ দিলে পালসেটিলা হবে না। আরেকটা কি বললাম, ওই ওপেন এয়ার অ্যামোনেশন, এইগুলো হচ্ছে মূল ব্যাপার। তার এই মেনস্ট্রুয়াল প্রবলেম, ওই যে বললাম মেনস্ট্রুয়াল প্রবলেম, এইগুলো হচ্ছে মূল পালসের সুর। তার সঙ্গে যে কটা সুর বললাম ওইটা হলো, এটা হচ্ছে পালসকে ইন্ডিকেট করবে। এবার এর সঙ্গে দেখুন আরো অনেক সিমটম যোগ করুন না, মূল জায়গাটা কিন্তু সরে গেলে হবে না। এই মূল জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখন এইটুকু পালস সম্পর্কে আমি আইডিয়া দিলাম। পালস বলতে মোটামুটি এটা বোঝে, এর বাইরে যে আরো কিছু সিমটম যোগ করা যাবে না আমি সে কথা বলছি না। আগে প্রাইমারি পিলার গুলো বুঝুন, তারপরে অনেক কিছু করা যাবে। এইটা হচ্ছে পালসের ব্যাপার। আরেকটা কথা আমি বারে বারে বলে থাকি, এটা আমার কথা নয়, ডাক্তার কেন্টের কথা। সেটা হচ্ছে যে
অ্যাকিউট কেসে ক্রনিক মেডিসিন প্রেসক্রিপশন করা, এই কথাটা কিন্তু আমি বারে বারে বলে থাকি। তাহলে কি অ্যাকিউট মেডিসিনের জন্য সেই আমি একদম সেই আদ্য প্রান্ত হিসেব নিয়ে কয়েক ঘন্টা খেটে তারপর ওষুধ দেবো? তা তো নয়। এবং এইখানে একটা গন্ডগোল আছে, অ্যাকিউট হলে অ্যাকিউটের মতো দাও, ক্রনিক হলে ক্রনিকের মতো দাও, এরকম গল্পটা বাজারে চালু আছে। এবং এই গল্পটা ভালো খায়, কিন্তু খায় বলতে আর কি এটা খুব পছন্দ করে অধিকাংশ চিকিৎসক। এবং যে এই ধরনের টিপস গুলো দেয় তার অনুগামী সংখ্যাও হাজার হাজার হয়। সে হয়ে যায় গ্রেট ডাক্তার, বড় ডাক্তার হয়ে যায়। মানে বড় ডাক্তার, বড় কথাটা অনেক বড় কথা, কেশি দাস বড় ডাক্তার মানে অন্য কথা বলতেন। সে নাম করা ডাক্তার, বিশেষ নাম করা ডাক্তার, তার প্রসারও ভালো হয়, সুনামও যথেষ্ট ভালো হয়, কিন্তু অন্তঃসার শূন্য, মানুষের সর্বনাশ করে সে এগিয়ে চলে। এরা যদি এরকম কথা যদি কিছু বলেন, নীতি কথা বলে, মানুষের কদিনের জীবন, ওই সারাবার নাম করে সারা জীবন ভোগানোর থেকে এইভাবে চললেই তো ভালো হয়। তাহলে লড়াইটা আমাদের কাদের সঙ্গে? লড়াই তো নীতির সঙ্গে আমাদের। তা আসুন একটা ঘটনা আপনাকে বলি। তাহলে ব্যাপার হচ্ছে অ্যাকিউট অ্যাকিউটের মতন করতে হবে, ক্রনিক ক্রনিকের মতন করতে হবে, এরকম একটা গল্প আছে। এবার একটা গল্প আপনাদের বলছি। আমি আর আমার এক বন্ধু, ধরুন কারো বাড়িতে যাওয়ার কথা ছিল, দুজন দু জায়গা থেকে বেরিয়েছি। সেই বন্ধুটি কিন্তু সন্ধ্যাবেলায় পৌঁছে গিয়েছে। আর আমার ক্ষেত্রে কি হয়েছে, গাড়িটা আমি যে ট্রেনে যাচ্ছিলাম সেই ট্রেনটা একটা ব্রিজের মধ্যে গিয়ে লাইনচ্যুত হয়ে যায়। এবার বয়স্ক মানুষ, কোন দিক দিয়ে নামবো, নামবার তো কমন হয়, লাফ দিয়ে পালিয়ে আসবো সে উপায় আমার নাই। ওখানে আমি আটকে গেলাম। যাই হোক, তারপর রেস্কিউ করে টোরে 4 ঘন্টা বাদে গাড়ি যখন ছাড়লো, আমি তার বাড়িতে গিয়ে পৌঁছলাম রাত 12টায়। স্বভাবতই আমরা দুজন যাওয়ার কথা ছিল, আয়োজন অনেক অনেক আয়োজন হয়েছিল। এবং আমি মনে করেছি, আমি তাকে বলেছি আটকে গেছি, আমাকে কথা বলা যে সেরকম হলে বাড়ি ফিরে যা। এমন একটা পজিশনে আটকে, সেখান থেকে বাড়ি ফেরাও 4 ঘন্টা পরে, বাড়ি ফেরারও জায়গা নেই, আর তার বাড়িতে যা। আমি চিন্তা করলাম তাহলে ওখানেই চলে যাই। তা কষ্ট সৃষ্ট করে সেখানে গেলাম। তার মা বলে, বাবা তুমি অনেক কষ্ট করে এসছো। হ্যাঁ, আমি এখন কি করেছিলাম, রাস্তায় একটু বিস্কুট পেয়েছিলাম 10 টাকা দামের, অল্প করে বিস্কুট নিয়ে গেছি। আর বিস্কুট খাবো, আর একটু চা করতে বলো, বিস্কুট খাবো না, একটু মুড়ি টুড়ি জল মুড়ি খেয়ে শুয়ে পড়বো, কি করবো এখন, পাবে কোথায় তারা, রাত তো হয়ে গেছে। এইবার তার কি হলো, এইবার ঘটনাটা কি হলো যে ওই গেলাম, যাওয়ার আধ ঘন্টা কি 35 মিনিটের মধ্যেই গরম ভাত, একটা ডিম ভাজা, আর হচ্ছে ডালের মানে গুঁড়ো দিয়ে ডালের বড়া, পেঁয়াজ দিয়ে অপূর্ব তোফা খাবার আমাকে দিয়ে দিল। আমি তো একটু অবাকই হয়ে গেলাম। তাহলে কি হলো, এই যে আমি হঠাৎ করে চলে গেছি, যেমন অ্যাকিউট রোগ যেমন হঠাৎ করে আসে, আমি সেইভাবে চলে গেছি। এবং সেইভাবে চলে গেছি, চলে যাওয়ার জন্য আমি এইটুকু পেয়েছি। আর যারা আমার বন্ধু যে গেছে সে অনেক কিছু দিয়ে খেয়েছে, সে বলছে তোর ভাগ্যই খারাপ, তুই খেতে ভালোবাসিস, তোর কপালে জুটলো না। আর কি করা যাবে? এখন জড়বাদী চিন্তা আমাদের কি বলবে, বলবে তোর ভাগ্যে ছিল না, তুই সময় জ্ঞান তোর নেই, তুই অন্য কোনো বিকল্প ব্যবস্থা ভাবিস নি, অনেক কিছু জ্ঞান দিতে পারবে। জ্ঞান দিয়ে সে বলবে ঠিক টাইমে পৌঁছানো উচিত ছিল, তোর বাড়িতে ফিরে যাওয়া উচিত ছিল, একজনকে রাত্রিবেলা এরকম গিয়ে হ্যারাসমেন্ট করা ঠিক না। সব কথাগুলো ঠিক। তাহলে ব্যাপার হচ্ছে তিনি কি, আমি হঠাৎ গিয়ে উদয় হয়েছিলাম, তার জন্য তিনি ওইটুকু ব্যবস্থা করতে পেরেছেন। যদি আমরা ফিলোসফির দিক থেকে যদি ভাবি, তাহলে তিনি আমার জন্য যে করেছেন সেটা কিন্তু আমার বন্ধুর থেকে অনেক অধিক করেছে। কারণ আমি তো অসময়ে গেছি, অসময়ের বন্ধু, অসময়ের খাবার, তার মূল্য কিন্তু অনেক বেশি, এটা আমরা সবাই জানি। এবং সেই অসময়ে তিনি হাসি মুখে যা পেরেছেন করে দিয়েছেন অমৃত তুল্য। ফলে খাদ্য কিন্তু শুধুমাত্র আর্থিক বা সংখ্যাগত দিক দিয়ে বিচার করলে তাকে কিন্তু বিচার করলে হবে না। তাহলে এই ক্ষেত্রে তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে, আমি যা পেয়েছি সেটা অমৃত তুল্য, আমি তার থেকেও বেশি ভালো পেয়েছি।
ভালো পেয়েছি। এই কথা বলে অনেকে ভাই তুই তো শুধু ডিম ভাজা আর একটা দেখেছিস, এই যে সংখ্যা দিয়ে ভাবা, এই ভাবনাগুলিতে আমাদের গন্ডগোল। আসলে সেই যে মানুষটি তাকে অত কিছু রান্না করে আমার বন্ধুকে খাইয়েছে, সেই মানুষটি আমার জন্য কষ্ট করে ওই পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত খাবে বলে রেখেছিল, এই পান্তা ভাতটাকে গরম করে আমাকে এইভাবে আপ্যায়ন করেছে। সেই মানুষটি কিন্তু আমাকে আপ্যায়ন করেছে, সে যত কম করেই করুক না কেন, যত অল্প জিনিস দিয়ে আপ্যায়ন করুক, মানুষটা তো একই ছিল। এখানেও তার কিন্তু ভালোবাসা, স্নেহ, দায়িত্ববোধের পরিচয় পাওয়া যাচ্ছে। না তো সে বলতো যাও দেরি করে এসে, যখন তার মুড়ি আছে জল মুড়ি খেয়ে শুয়ে পড়ো, সে তো বলতে পারতো, সে কিন্তু করেনি। তাহলে ব্যাপারটা ঠিক আছে, এইখানে মানুষটা কিন্তু সে একই আছে। ফলে আপনি যখন একটা চিকিৎসা করবেন, সে ক্রনিকই হোক আর অ্যাকিউট হোক, মানুষটা তো একই। মানুষের মূল বৈশিষ্ট্যকে বাদ দিয়ে আপনি কাকে চিকিৎসা করবেন, এইখানে যে গন্ডগোল। ধরুন আজকে আপনি একটা সাধারণ পেট খারাপ নিয়ে এসছে, একটা খাওয়া দাওয়ার গন্ডগোল হয়েছে, কমছে না, একদিন দুদিন হয়ে গেছে কমছে না, এটা ওটা খাওয়া দাওয়া কন্ট্রোল করে কমছে না। আপনি তাকে সিমটম নিলেন, নিয়ে পালসেটিক্যাল দেওয়ার কথা ভাবলেন, যে 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 জিনিসগুলো সে বললো, তাতে কি পালসিটা দিতে পারবে না? রোগীটা যদি পালসিটি না, তার মন মানসিকতা যদি পালসের মতন হয়, অন্তত ওকে পালসের মতন ভদ্র, শান্ত বা কান্নাশীল, কন্দর্পবন এইটুকু মিনিমাম যদি না হয়, তাকে আপনি কি দেবেন? তাকে পালসিটা দিলে তো হবে না। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, যে অ্যাকুট হোক ক্রনিক হোক, রোগীটাকে বাদ দিয়ে চিকিৎসা নয়। আমি অ্যাকুট যখন করবো তখন ওই কটা সিমটম নিলাম, নিয়ে আমি বুঝে নিলাম। আমি অনেক সময় রোগী ঢুকলেও বুঝতে পারি কোন মেডিসিন আসছে, আমি ধরতে পারি। ধরতে পারলে ওটা উচিত নয়, কারণ মানুষের চোখ ভুল হতেই পারে। পুরো রেকর্ডিং করার পর দেখলাম হ্যাঁ আমি যেটা ভেবেছিলাম সেটা কনফার্ম, এবং এইটা নিজে নিজে এইভাবে শিখতে হয়। আমি এটা ভাবলাম এই ওষুধ হবে, রেকর্ডিং করে দেখলে অন্য হয়ে গেল, তাহলে আমার ভাবনার সঙ্গে মিলল না, আমি হেরে গেলাম। এই হেরে যাওয়াটা খুব দরকার, বারবার হেরে যেতে যেতে আপনার চোখ তৈরি হবে। ফলে আমাদের কিন্তু অ্যাকিউট ক্ষেত্রে সার্ফ প্রেসক্রিপশন করতে গেলে কিন্তু আমাদের কিন্তু নলেজটা খুব ভালো হতে হবে। আমি তো থুজা বলুন, টিউবারকুলিনাম বলুন, কার্সিনোসিন বলুন, ন্যাকটাইমের বলুন, এরকম ডিপ অ্যাক্টিং ড্রাগগুলো আমি কিন্তু বহু ক্ষেত্রেই আমি কিন্তু অ্যাকুট কেসে মেরে দিতে পারছি। এটা কিন্তু আগেতে পারতাম, এখন পারছি। এই যে পারছি, রেজাল্টের পার্থক্য তো আকাশ পাতাল, রেজাল্টের পার্থক্য আকাশ পাতাল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমি তাকে চিনেছি তো। ওই যে বললাম, যিনি এত কিছু পঞ্চব্যঞ্জন রান্না করে যিনি আপনাকে খাইয়েছেন, অনেক কিছু দিয়ে খাইয়েছেন, তিনিও যে ব্যক্তি, আবার যে আপনাকে শুধু দুটো ডাল ইয়ে কি বলে, আপনাকে ওই ডালের বড়া আর ডিম ভাজা দিয়ে খাইয়েছে, সেও কিন্তু মানুষটা সে একই। তাহলে কি হচ্ছে, যে 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 জিনিসটা ফিক্সড, সেটাকে বাদ দিয়ে আমি অন্যকে গুরুত্ব দেবো কেন? সেটাকে ধরে নিয়ে গুরুত্ব দেবো। এইটাই হচ্ছে আমাদের ফিলোসফির শিক্ষা। এবং আমরা এই ভুলটা অনেকেই করে ফেলি, বা আমাদের করানো হয়। কারণ অনেক জুনিয়র আছেন, তারা ভাবে অ্যাকুট কেসে অ্যাকুট দেবো, ক্রনিক কেসে ক্রনিক দেবো। জানেন কি, অ্যাকুট কেসে আমি বেশিরভাগ ক্ষেত্রে ওষুধ দিই না। যদি দিতে বাধ্য হই, তখন ফার্স্ট টার্গেট থাকে যে ওষুধটা আমি দিচ্ছি তার একটা পোটেন্সি, অথবা স্কেল চেঞ্জ করে সেই ওষুধটা দিই। এটাও রেয়ার, আমার ধান্দাই হচ্ছে না দেয়া। তাকে বুঝিয়ে সুঝিয়ে কাউন্সিলিং করে এই খাবে ওই খাবে, এই অমুক তমুক করে টোরে আমি চেষ্টা করি না দেওয়ার। খুব ঠেকা না পড়লে আমি দিই না। এবার তাহলে কোন ক্ষেত্রে দেব? যে ক্ষেত্রে দেখা যাবে যে অ্যাকুট ক্ষেত্রে তার এক্সাইটিং ফ্যাক্টরটা খুব প্রমিনেন্ট, অথচ ওই এক্সাইটিং ফ্যাক্টর ওই ওষুধের সঙ্গে মিলছে না। এরকম ক্ষেত্রগুলো বিবেচনা করে এবং তার ইন্টেন্সিটি দেখবো, এইগুলো দেখে তবে আমি তাকে দেবো, আদারওয়াইজ আমি দেবো না। ফলে ওষুধ না দেওয়াটা শিখতে হবে। আমার গুরু তপন কাঞ্জিলাল বারবার একটা কথা, হাত চুলকোনো বন্ধ করতে হবে। তোরা হাত চুলকে রোগীগুলোকে শেষ করে ফেলিস, রোগীগুলোকে শেষ করে ফেলিস তোরা। তা আমি বললাম যে দেখুন, ওষুধ দিলাম না, তারপর যদি গন্ডগোল হয়ে যায়, খারাপ হয়ে যায়, খারাপ কটা হবে রে? এতে খারাপ 2-4টে-5টা হবে। সেই 2-4-5টার বদনাম নে। তুই ওষুধ দিয়ে তো 95টা 90টা সর্বনাশ করে দিচ্ছিস।
কারণ এইরকম ওষুধ পড়লে পরে পরবর্তীকালে দেখা যায় আর রুট খুঁজে পাওয়া যায় না, এমনকি যে মেডিসিনটা আমি সিলেকশন করেছি সেও দেখছি পরবর্তীকালে কাজ করে না, এরকম ক্ষেত্র আছে, আমরা এরকম দেখেছি বহু। ওই জন্য আমরা এই ওষুধ দেওয়ার ব্যাপারে মারাত্মক সতর্ক থাকি, মারাত্মক সতর্ক থাকি। ওষুধ চট করে আমরা দিতে চাই না। অথচ দেখুন বাজারে দেখুন এই এক একটা রোগের নাম করে করে, বিশেষ করে অ্যাকুট রোগগুলো নাম করে, অ্যাকুট রোগ ও তার হোমিও চিকিৎসা বাজারে রমরমা চলছে। আমাদের কারো বিরুদ্ধে কিছু বলার ইচ্ছে আমাদের নেই। আমি শুধু আমাদের এখানে যারা শ্রোতা এসছেন ডাক্তার, তাদের কাছে আমার বিনীত আবেদন, আপনারা ভাবুন যে হোমিওপ্যাথিটা কিভাবে করা উচিত। আমি বললাম মানে আমার কথাই মানতে হবে তা তো নয়, আমি কিন্তু উদাহরণ দিয়ে বলেছি, আমি আমার লজিকটাকে এস্টাবলিশ করেছি। আচ্ছা, আমি এই যে দুটো উদাহরণ দিয়ে বোঝালাম, এটা কি কারো বুঝতে অসুবিধা হয়েছে? বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি আরেকবার রিপিট করবো, কারণ এটা কিন্তু ওই আজকে গল্প করার জন্য বলি নাই, এটা আপনার সারা জীবন কাজে লাগবে। আপনার মধ্যে কেউ যদি বুঝে না থাকেন তাহলে আমাকে বলুন, আমি চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আচ্ছা, ওষুধ দিলে যে ইয়ে হয়, মানে আমি অনেক আগে থেকে ক্লাসটা শুনি নাই তো, যৌন রোগীদের জন্য আমরা কিভাবে ট্রিটমেন্টটা করবো তাহলে? কথাটা যাদের আপনার বুঝতে পারলাম না। মানে যা ওষুধ দিয়ে তো যাবে না, এর জন্য যে আমরা মাথা টিনচার গুলো তো দেয়, এটা এটা কি কিরকম ভাবে আমি কথাটা বলেন না? ওষুধ কম আস্তে আস্তে বলুন, কথাটা জড়িয়ে যাচ্ছে আপনার। মানে রোগীদের জন্য সেক্সুয়াল ব্যাপারের জন্য যে মেডিসিন গুলো ইউজ করি, তো সেখানে তো মাদার টিংচার দেওয়া হয়, দেওয়া হয়। তো এখন আমরা তো এখানে তো অনেকগুলো মেডিসিন দিয়ে এই সমস্যা সমাধান করা হয়। তাহলে এটা কিভাবে করতে হবে, এটা ট্রিটমেন্টটা একটু বললে ভালো হয়। টোটালি ওটার জন্য আলাদা কি ট্রিটমেন্ট আছে? টোটাল রেকর্ডিং করে যেটা আসবে সেটা দেবো। টোটাল রেকর্ডিং করে আমি একটাই দিয়ে মাদার ফাদার দিয়ে করবো কেন? এটা তো আচ্ছা আচ্ছা নীতি আচ্ছা, বিরুদ্ধ রাইট রাইট। চিকিৎসা, এটা তো নীতি বিরুদ্ধ চিকিৎসা, এটা হচ্ছে পয়সা কামানোর জন্য ধান্দা। অ্যালোপ্যাথির সঙ্গে ও পার্থক্য আচ্ছা, আমাদের। ও আমি আচ্ছা সেই আচ্ছা জায়গাটাই হিট করেছি তো, যেটা চলছে এখন আচ্ছা বর্তমানে। আচ্ছা। ও তাহলে তো যারা বই লিখছে মেট্রিমেটিকা আমি বই লিখে ন্যাট্রামির 4% আমি কেন্টের ন্যাট্রামির পড়ুন, ন্যাট্রামির উপরে পরিষ্কার নির্দেশ দিয়েছেন হ্যানি কেন্ট। আপনি কেন্টের সেকেন্ড প্রেসক্রিপশন পড়ুন, সেখানে বেলেডোনা ক্যালকিয়ার রিলেশনে পরিষ্কার নির্দেশ দিয়েছেন, পরিষ্কার নির্দেশ দিয়েছেন কি করা উচিত আমাদের। আপনি এই জায়গাগুলো পড়ুন, পড়লে পরে আপনার আর কোনো ভ্রান্তি থাকবে না। এই ভুলগুলো করার জন্য পরবর্তীকালে ক্রনিক রোগগুলো আমরা সারাতে পারি না। আর সেক্স থ্যাংক তো ইউ একটা স্যার। খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেক্স বলে না, মাথা ব্যথা বলুন, পেট খারাপ বলুন, বা তার হাঁটুতে ব্যথা বলুন, যাই বলুন, আপনি কিন্তু যাই করুন টোটাল রেকর্ডিং করতে হবে, করে আপনাকে কাজ না করতে না, হবে। ওই যে না মাস্টার বেশন করে তখন তারা দুর্বল হয়ে যায়, ওয়াইফরা তাদেরকে অনেক কথা বলেন। তো এখন আমি আবার চিন্তা করলাম যে অনেকে তো মাদার টিংচার দেন, তো এই না, কারণে আমরা আমি মাদার এটাতে টিংচার পক্ষপাত। আমরা মাদার টিংচার আমি এক পছন্দ জীবনে দেইনি, মাদার টিংচার আমরা জীবনে দেইনি, কারণ মাদার হোমিওপ্যাথিতে নিষিদ্ধ। হোমিওপ্যাথিতে ওরকম কোনো মাদারের হ্যাঁ কথা হ্যাঁ বলা হ্যাঁ, নেই, আমি কারণ জানি। জি জি জি। ঠিক আছে। কিন্তু ওই যে যারা গরিব রুগী তারা তো এটাতেই অভ্যস্ত। আচ্ছা ম্যাডাম, আমরা এই নিয়ে পরে একটু আলোচনা করবো, মানে স্যার। আচ্ছা, স্যার শুরু হ্যাঁ করুন ঠিক আছে, স্যার। আমি কন্টিনিউ করছি। আমরা ব্যর্থ হলাম, সেই ব্যর্থতার দায় মেনে নিয়ে আমাদের সঠিক পথে চলতে হবে, এইটা হচ্ছে মূল কথা। আমি বারবার একটা কথা, যে মানুষ কিন্তু সে একটাই। আপনি আরো সোজা উদাহরণ দিচ্ছি, প্রত্যেকের রূপ আলাদা। যেমন ধরুন, আমি কার বলবো, এই আব্দুল সামদান আব্দুলের কথাই বলবো, আবার রাগ করেন না যেন। আব্দুল দেখুন, তার স্ত্রী আছে, তার স্ত্রীর সঙ্গে তার ব্যবহার আলাদা, তার সন্তান আছে, তার সঙ্গে তার ব্যবহার আলাদা, তার বাবা মা আছে, তার সঙ্গে তার ব্যবহার আলাদা, বন্ধু বান্ধব আছে, তার সঙ্গে ব্যবহার আলাদা, আবার
যাদের সঙ্গে এক ক্লাসে পড়েছে যেসব বন্ধু, তাদের সঙ্গে ব্যবহার আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা স্বাদ, আলাদা আলাদা রকম, কিন্তু মানুষটা তো একই। মানুষের মূল চরিত্রটা তো পাল্টায়নি। আব্দুল্লাহ তো মূল চরিত্র ঠিক আছে, বিভিন্ন রূপ প্রকাশ পাচ্ছে। ফলে মানুষটাকে আমি বাদ দেবো কি করে? মানুষটাকে বাদ দিয়ে যে রূপেই আসুক না কেন, মানুষকে বাদ দিয়ে চিকিৎসা হবে না। উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, এই কথা বারবার বলা হয়, তবুও আমরা মুখে বলি, কাজে করি না। সেটা আমাদের ডিফেক্ট, সেই জায়গাটাকে আমাদের পরিবর্তন করতে হবে। এবং আপনারা যখন এই প্রেসক্রিপশন গুলো করতে পারবেন, তখন দেখবেন মজাটা কিরকম। আমি ভাবতে পারছি না, বর্তমান যুগে এই ধরনের প্রেসক্রিপশন ভীষণ দরকার, ভীষণ দরকার। এবার আসা যাক পালসেটিলার, মানে আমি ইট, জানলা, দরজা, এইসব গল্প এবার বলতে শুরু করলাম। মূল জায়গাটা আমি বলেছি। এইবার আমি কি করছি, এখানে দুটো কথা আছে, মুখটা ফোলা থাকে, একটা হচ্ছে পাফিনেস, একটা পাফিনেস কথা করে বলা আছে, আর একটা হচ্ছে সোয়েলিং। এই পাফিনেসও ফোলা, সোয়েলিংও ফোলা, ডিকশনারি করলে একই মানে দেখবেন। কিন্তু পাফিনেস মানে কি, সেখানটা নরম থাকে, ব্যথা থাকে না, টিপলে বসে যায়, এটা যে পাফিনেস। আর ফোলাটা কিরকম, সেখানে যে ফোলা থাকে সেখানে একটু শক্ত ভাব থাকে, প্রদাহ থাকে, ইনফ্লামেশন থাকে। এই এই হচ্ছে সোয়েলিং এর জায়গা। এই দুটোর মধ্যে পার্থক্য, সোজা কথা ফোলা, দুটো পার্থক্যটাই বলে দিলাম। এটা মুখে থাকে। এবার ব্যাপার হচ্ছে এটা কোন সময় হয়, ঋতুস্রাবের সময়। তার এই যে মেনস্ট্রুয়াল যে প্রবলেমটা, যেটা আগেই বলছি যে মেনস্ট্রুয়াল স্লোনেসটা তার হচ্ছে বেসিক পয়েন্ট। পালসেটিলার বেসিক পয়েন্ট হচ্ছে দ্য স্লোনেস। এবার দেখুন, স্লোনেস মানে সাইকোসিস, এরকম স্ট্যাম্প মারাও ঠিক নয়। স্লোনেস মানে সিফিলিসও হতে পারে। ঘটনা হচ্ছে কি, যে তার যে সময় যেভাবে হওয়ার কথা ছিল, তার ফিজিওলজিক্যাল বিষয়টা, সেই ফিজিওলজিক্যাল বিষয়টা তার পারভার্টেড হচ্ছে। এই ফিজিওলজিক্যাল পারভার্সন, এখানে যে স্লোনেস আছে, দ্যাট ইজ সিফিলিটিক ইন নেচার, নট সাইকোটিক। এগুলো খুব বোঝার জায়গা। এইবার হচ্ছে কি, যে এই যে পেশেন্টটার এই যে মেনস্ট্রুয়াল যে ডিফর্মিটি গুলো, এই যে হচ্ছে, যে গন্ডগোল গুলো হচ্ছে, এই গন্ডগোল কিন্তু তার লেটে হতে পারে, তার পরিমাণে কম হতে পারে, সাধারণত কমই হয়, বেশি। এই এই যে ব্যাপারটা, এদের মধ্যে এই যে ঋতুস্রাবের যে গন্ডগোলটা, যেটা ঋতুস্রাবের সঙ্গে তার মাথার গন্ডগোল, ঋতুস্রাবের সঙ্গে তার পেটের গন্ডগোল, ঋতুস্রাবের সময় তার ব্রেস্টে পেনের গন্ডগোল, ঋতুস্রাবের সময় মাথা ঘোরার গন্ডগোল, ঋতুস্রাবের সময় মাথা ব্যথার গন্ডগোল, এরকম ঋতুস্রাবের সময় এই ঋতুস্রাবের সঙ্গে বা এই তার মেনস্ট্রুয়াল ফেনোমেনাটার সঙ্গে কি হবে না, আরো অন্যতার সঙ্গে একটা যোগ থাকবে। এইটা হচ্ছে মূল ব্যাপার। তার মানে কি, মেনস্ট্রুয়াল ব্যাপারটা একটা বিরাট ফাংশন পালসের ক্ষেত্রে, ভাবার ক্ষেত্রে। মানে পালসের সঙ্গে এইটার সঙ্গে ওটা জড়িয়ে আছে। এইগুলো যদি আপনারা একটু বুঝতে পারছেন, পালসটা এখানে থাকতে হবে। পালসের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে হবে ফিজিক্যাল লেভেলে। সেটা হচ্ছে কি, যেটা মেনস্ট্রুয়াল প্রবলেমের সঙ্গে জড়িয়ে আছে, খাদ্যের ব্যাপারে স্লো ডাইজেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ওই জন্য পেটে গ্যাস, অম্বল এগুলো লেগে থাকবে, এবং সেইটা কেমন, এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। তাহলে কি হলো, এই যে ঋতুস্রাবের সঙ্গে সম্পর্ক আছে, এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। পেটটা ফুলে যায়, পেটের মধ্যে দেখবেন আপনি যদি পারকাশন করেন শব্দ পাবেন, পেয়ে যে আমি পেট ফেপে গেছে, বা এমনকি পায়ের পাতাও ফুলে যায়। এসব অনেক কিছু, জুতো পরতে পারে না, এরকম ভাবে ফুলে যায়। তাহলে এই যে ফোলা যায়, এই যে পায়ের পাতা ফুলে যায়, এটা কিসের জন্য? এটাও ঋতুস্রাবের সঙ্গে যুক্ত থাকে অনেকে। ফলে ঋতুস্রাবের সঙ্গে যে সিমটমটা যুক্ত আছে, দ্যাট ইজ কনকমিটেন্ট সিমটম, সেই সিমটমটা কিন্তু যখন এই ঋতুস্রাবের সঙ্গে যুক্ত হলো, তোর সিঙ্গেল সেই সিমটমটার গুরুত্ব আলাদা। ঋতুস্রাবের সঙ্গে যখন যুক্ত হলো, সেটার গুরুত্ব কিন্তু অনেক গুণ বেড়ে গেল। আপনি ওটাকে বাদ দেওয়া খুব মুশকিল, এখানে কি হয়, ঋতুস্রাবের সঙ্গে যুক্ত লক্ষণ, পালসের গুরুত্বপূর্ণ একটা অংশ, একটু আগেই বলে, তাকে বাদ দেওয়া যাবে না। আপনার কি সেটা যদি না বার করতে পারেন, সেটা যদি জিজ্ঞাসা করে না বার করতে পারেন, তাহলে আপনি কি করে করবেন? ঋতুস্রাবের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম জানে তো, বিশেষ করে পুরুষ ডাক্তার হলে পরে আর মহিলা পেশেন্ট হলে পরে মুশকিল হয়। অনেক সময় পেশেন্ট বলতে চায় না, আমি তো বার করে দিতে বাধ্য হই, তবে আমার এখন একটা বয়স হয়েছে, তো
বয়সের একটা ওজন আছে। এখন আমি বললে পেশেন্ট বলে, কিন্তু আমারও যখন অল্প বয়স ছিল তখন একটু মুচকি হাসতো, এই তো যা বললাম এই বললাম, বাকিটা বুঝে নেন, আমি ডাক্তার মানুষ, মানে এরম বলে, এরম বাকিটা বুঝে নেন বলে তোল্লা দিলে তো হবে না, আমরা কিছুই বুঝি না রেকর্ডিং এর সময়। রুগী আমাকে যেমন বোঝাবে তেমন আমি চলবো, তেমন আমি বুঝবো। এবার এই যে পেশেন্টের এই যে চিকিৎসা যখন করবেন তখন খেয়াল করতে হবে তার গরমে বৃদ্ধি আছে কিনা, বা তার ওই খোলা বাতাসে উপশম আছে কিনা, এইগুলো কিন্তু সব জুড়তে হবে। এইটা দিয়ে ড্রাগ পিকচারটাতে ধরুন আপনি একটা পেটের ইয়ে করছেন, আমি দেখেন হ্যাঁ মেয়েটা খুব শান্ত হলো, এইবার তার গরম বোধ, হ্যাঁ তার গরম বোধ আছে, হ্যাঁ একটু বাতাসে বাইরে খোলা বাতাসে বসলে ভালো লাগে, এইগুলো থাকতে হবে। এই পিকচার গুলো পাশাপাশি যদি থাকে তাহলে আপনি তখন এক কেসে টুক করে মেরে দেবেন। তার সঙ্গে জল পিপাসা নেই, এটা তো আপনারা জানেন। যদিও জল পিপাসা জ্বরের ক্ষেত্রে থাকে, এমনকি পালসেটিলার এক্সট্রিম থার্স্ট এটাও আমি দেখেছি, খুব জীবনে কম পেয়েছি, মানে তাকে আমি দিতে গিয়ে বিভ্রান্ত হয়ে যাওয়ার মতন অবস্থা আমার হয়েছিল, কি করব কি করব, বহুত কষ্ট করে সাহস করে দিয়েছি। আপনি দেখতে পাবেন এক্সট্রিম থার্স্ট ও পালসেটিলা আছে, দেখতে পাবেন রেপোর্টারিতে, কেন্টের রেপোর্টারিতে, ওর ক্লিনিক্যাল সিমটম অবশ্যই। তো ফলে বুঝতে পারছেন যে এই যে গরমে তার অসুবিধা, দেখবেন পেশেন্ট কি বলে জানেন তো, দরজা জানালা এসেই ঘরে ঢুকে দরজা জানালা খুলে দেবে। হ্যাঁ, পেশেন্ট ঘরে ঢুকেই বলবে কি হলো, জানালাটা রাখতে অর্ধেকটা পাল্লাটা খুলে রেখেছেন কেন, ও গিয়ে ও কিছু আগে ওটা খুলে দেবে, পাখাটা একটু জোরে করা যাবে না, এরকম সে করে। আপনি আচরণগুলো দেখেই বুঝতে পারবেন। এটা হচ্ছে পালসেটিলা আমি ইয়ে করে। এবার হচ্ছে কি শিরার স্মৃতি, শিরা 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 ভেরিকোজ ভেনের গল্প শুনেছেন? ভেরিকোজ ভেন মানে কি, ভেন গুলো মোটা হয়ে টর্চুয়াস হয়ে গেছে, টর্চুয়াসে বাংলা কি বলবো, আঁকা বাঁকা হয়ে গেছে। এটা সাধারণত যারা ট্রাম চালায় বা যারা ওই দাঁড়িয়ে কাজ করে দীর্ঘক্ষণ, তাদের এই পায়ে এটা মূলত দেখা যায়। ভেরিকোজ ভেন অন্য জায়গায় হতে পারে। এখানেও ঘটনাটা কি হচ্ছে, অতিরিক্ত প্রেসারের জন্য এখানে কি হয়েছে, আলটিমেটলি শিরার কনজেশন হয়েছে, শিরার কিন্তু তার শিরার স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা স্লোনেস অফ ব্লাড আছে, ব্লাড ট্রান্সমিশন হচ্ছে, স্লো নেই, এখানেও ব্লাডটা ধীরে ধীরে এখানে চলছে। এই যে স্লোনেস হলো, এবং তারপর কি হলো, শিরাটার বিকৃতি হয়ে গেল, নর্মাল শেপ থেকে বেরিয়ে গেল। এই নর্মাল শেপ থেকে যখন বেরিয়ে যাবে, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল পারভার্সন। এইখানে কিন্তু সিফিলিস ঢুকে গেল। আপনি ধরুন একটা ব্লাড পিকচার দেখছেন, ব্লাড পিকচার যদি মেগালোব্লাস্টিক কোনো সেল দেখেন, যদি দ্যাট ইজ সিফিলিটিক ইনফেকশন। রিপোর্টের মধ্যে পাবেন মেগালোব্লাস্টের ইয়ে পাবেন, আপনি বড় পাবেন, আরবিসিরও যদি বড় সাইজ যদি আপনি ওখানে পান, দ্যাট ইজ অলসো সিফিলিটিক ইন নেচার। মানে এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো থেকে আপনি ধরতে পারবেন। আপনাকে কিন্তু এই যে রিপোর্টগুলো দেখতে হবে শুধুমাত্র ওই প্র্যাকটিস অফ মেডিসিন বা প্যাথোলজিক্যাল ডাটার ভিত্তিতে নয়, ওটার সঙ্গে হোমিওপ্যাথিক রিলেশনটা কি, সেটা যদি এস্টাবলিশ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সুবিধা করতে পারবেন না, মানে পণ্ডিত হবেন, সারাতে পারবেন না। ঘটনাটা এরকম হবে। আমি বহু চিকিৎসক জীবনে দেখেছি, যারা আমার থেকে অনেক বেশি জানেন, অনেক বেশি পণ্ডিত, তাদের সঙ্গে কোনো সাবজেক্টই হয়তো পারবো না, কিন্তু ঘটনা হচ্ছে প্রেসক্রিপশন করে রুগী সারানোর ক্ষেত্রে তাদের সঙ্গে পার্থক্য হচ্ছে। কেন? এটা গর্বের জন্য বলছি না, আমার কাছে আসছে তো চিকিৎসা করতে অতিরিক্ত ঠেকায় পড়ে, তার একটা সাধারণ প্রেসক্রিপশন যাও বা ঠিক করে, সেটা স্টে করতে পারে না। এরকম পেশেন্ট আমি বহু পাচ্ছি, স্টে করতে পারেনি, প্রথম প্রেসক্রিপশন ঠিক করেছে, যার জন্য আমি এদের ওষুধ বলি না, ওষুধ আমি বলবো না, এই শর্তে রাজি থাকো তাহলে এসো, বলি না কেন, কারণ সে তখন ভাবে আমি তো এটা খেয়েছিলাম, আমার সারেনি। সে তো ওয়েট করতে যায় না, সে তো সিমটমের মুভমেন্ট বোঝে না, সিমটমের মুভমেন্ট যে না বোঝে, তাকে আমি কি করে বুঝবো যে সে ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে? সে তো ওষুধ দিয়ে বসে থাকে। যেমন ধরুন একটা পেশেন্টকে আমি দেখা গেল কি, একটা সোজা উদাহরণ দিই, একটা পেশেন্ট সে কি বলছে, আমি যদি আকাশে ওড়ার স্বপ্ন যদি দেখি, তাহলে কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ব। আকাশে উড়ে যাওয়া, ফ্লাইং,
আমি অসুস্থ হয়ে পড়ি। তাহলে এই যে আকাশে উড়ে যাওয়ার সঙ্গে এই যে অসুস্থের একটা সম্পর্ক, এটাকে আমরা ড্রিমস অফ ফ্লাইং ধরলে হবে না। দিস ইজ ড্রিমস অফ ক্লেয়ারভয়েন্স, কারণ এর সঙ্গে একটা সত্য লুকিয়ে আছে। ক্লেয়ারভয়েন্স হলো, ওষুধ দেওয়ার পর মজাটা কি হলো, ওষুধ দেওয়ার পর কি হলো, ওই ফ্লাইং স্বপ্নটা দেখছে বটে, কিন্তু অসুস্থ আর কেউ হচ্ছে না, অসুস্থ সে হচ্ছে না। ও ডাক্তারবাবু এইবার ফ্লাইংটা দেখলাম, এবার কিন্তু আমার কোনো অসুখ হলো না, আমি তো ভয় ভয় আছে কি হবে, কিছুই হলো না। হোয়াট ইজ দ্য ম্যাটার? কি ম্যাটার এখানে লুকিয়ে আছে? এইবার হচ্ছে কি, আগেরটা যেমন বললাম যে ওটা হচ্ছে ক্লেয়ারভয়েন্স হবে। ক্লেয়ারভয়েন্স হচ্ছে অসাধারণ সেন্সিটিভনেস না থাকলে, উচ্চ স্তরের সেন্সিটিভনেস না থাকলে ক্লেয়ারভয়েন্স হয় না। ক্লেয়ারভয়েন্স রুব্রিকটা কিন্তু অনেক বেশি সেন্সিটিভ ইন্ডিকেশন করে, চূড়ান্ত পর্যায়ে সেন্সিটিভনেসকে বোঝায়, সত্যকে সে আগেই দেখতে পাচ্ছে, এটা বোঝায়। এবার তাহলে কি হচ্ছে, যখন সে ওইটা চলে গেল, ওটার হলো না, কিন্তু ওই ড্রিমস অফ ফ্লাইং দেখি, তখন আমি ফ্লাইংটাকে ড্রিমস অফ ফ্লাইং ধরে আমি ভাবতে পারেন যদি অন্য কোনো ওষুধ আসে বা অন্যান্য সিনটা পরিবর্তন ভাবতে পারেন। আদারওয়াইজ কি ভাববেন? দিস ইজ এলিমিনেটিং প্রসেস। এলিমিনেটিং প্রসেস স্টার্ট হয়েছে কি করে বুঝলাম? ওই যে সোরার যে সেন্সিটিভ হাই সেন্সিটিভ জায়গাটা ছিল, সেই জায়গাটা কমে গিয়েছে, কমে গিয়ে নর্মাল জায়গায়। এরপর দেখবেন হয়তো ড্রিমসটাও দেখবেন। তাই আমি বোঝাতে পেরেছি জায়গাটা। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কিন্তু এইরকম অবজারভেশন গুলোকে খুব ভালো করে বুঝতে হবে। অবজারভেশন গুলো না বুঝলে আপনি কিন্তু ওই ওষুধ দিয়ে ফেলবেন, ওষুধ দিয়ে একদম 12টা বাজিয়ে দেবেন। তাহলে বোঝা গেল এইখানে কি ভেনাস কনজেশন, ভেনাস স্লাগিশনেস, ভেনাস, এই ভেনাস স্লাগিশনেস যেটা এরকম থাকে এই ক্ষেত্রে, ভেনাস স্লাগিশনেস হলে কি হবে, ভেনের ব্লাডটা কিরকম, ব্লাডটা তো ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাই না? ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেই জন্য এইখানে কি হবে না, ব্লাডটা কি হবে, ওখানে ওই জায়গাগুলো একটু কালচে দেখাবে, যেখানে যেখানে কনজেশন হবে সেখানে সেখানে কালচে দেখাবে। এবং মেয়েদের যে পিরিয়ড হয় সেক্ষেত্রে দেখবেন এই কালচে রক্ত আমি পেতে পারি, আলকাত্রার মতন কালো হতে পারে, দুর্গন্ধ হতে পারে। লক্ষ্য করে দেখেছেন কি বলতে চাইছি? ওই যে ভেনাস কনজেশন তার সঙ্গে জড়িয়ে এইভাবে আসছে। এখানে ভেনাস ইয়েটা বেশি পালসের ক্ষেত্রে। তাহলে কি হলো, সুস্থ নারীর মেন্স কেমন হয়? টকটকে লাল অথবা ঈষৎ কালচে। সেটা যখনই না হবে ওটা হচ্ছে আপনার নর্মাল ফেনোমেনা। এবার ওইখান থেকে যে বিচ্যুতিগুলো হবে সেই বিচ্যুতিগুলো কিন্তু আমাদের ধরতে হবে, ধরে আমরা বুঝবো যে কোনটা কোন দিকে যাচ্ছে। পালসের পেশেন্টের মধ্যে শ্লেষ্মার ভাব আছে, তার মানে কি মিউকাস মেমব্রেনের ডিসচার্জের একটা ব্যাপার এখানে আছে। এই যে ডিসচার্জটা হয়, শ্লেষ্মা নিঃসরণ হলে কি হচ্ছে, মানুষ কি হচ্ছে, রোগে আক্রান্ত হয়েছে বলে আমরা মনে করি। ধরুন একটা শ্লেষ্মা হয়েছে, যেমন ধরুন আমরা কান থেকে একটা পুঁজ বেরোচ্ছে, উৎসাহ বেরোচ্ছে, তাহলে আমি ভাবছি তাহলে আক্রান্ত হয়েছে। এই কথা তো খুব ভুল নয়। রোগী কি করবে, চিকিৎসকের কাছে যাবে, এবং সে কি করবে, ওই যে পুঁজ ওখান থেকে বেরোচ্ছে ওইটাকে সে দমন করবে। আমরা কি করি, সকল হোমিওপ্যাথরা কি করেন, ওটাকে তাড়াতাড়ি যদি কমিয়ে দিতে পারেন তার বিরাট সুনাম, তিনি অনেক বড় ডাক্তার হবেন এবং পাবলিকের আশীর্বাদ পাবেন। তার সর্বনাশ করুন। এখন তাই হয়েছে, ভালো করতে গেলে আপনি বাস খাবেন, যে সব ক্ষতি করবে তাকে আদর করবেন। এই তো এখনকার যুগটাই এরকম হয়ে গেছে, সাইকোটিক যুগ। তো এখানে ঘটনাটা কি হচ্ছে, এই যে কান থেকে তার পুঁজটা বেরোচ্ছে, এটা কি সিম্পল পুঁজ না সিম্পল ইনফেকশন? হয়তো সেখানে ইনফেকশন আছে, সেটা কালচার করলে পরে আপনি সেখানে ব্যাকটেরিয়াও পাবেন। সব কথাগুলো মেনে ফেললাম, সব কথা আপনার মেনে নিলাম। হোমিওপ্যাথি কি শুধু এই জায়গায় থেমে আছে? হোয়াট ইজ দিস? ডিসচার্জটা কি আসলে? এলিমিনেটিং প্রসেস অফ মায়াজম। আপনি যে মায়াজমের দ্বারা আক্রান্ত হয়েছেন
সেটা যাতে কমে সেই জন্য সিস্টেম কি করেছে, একটা জায়গা থেকে সাপ তৈরি করে বার করে দিয়ে সেই সিস্টেমটাকে রক্ষা করার চেষ্টা করছে। যেমন ধরুন আপনার ঘরের ড্রেনটা, আপনার ঘরের যে ড্রেন নোংরা জল টল ইয়ে করে, সেই ড্রেনের জলটা যদি বাইরে না বেরিয়ে যদি ড্রেনটা আপনি আটকে দেন, তাতে আপনার কি শুভ হবে, আপনাদের উঠোনে কি হবে, ওই নোংরা জলগুলো জমবে, ভালো হবে কি? হবে না। ড্রেন খোলা রাখতে হবে। আর এখন চিকিৎসা কিরকম হচ্ছে, কানের পুজে চিকিৎসা, একটা চটি বই লেখা হয়ে গেল, কানের পুজের হোমিওপ্যাথিক চিকিৎসা। যেমন ভাবে অ্যালোপ্যাথি সিস্টেম অফ মেডিসিন করে, আয়ুর্বেদিক করে, আমরাও সেরকম করছি। এবং আমরা কি বলছি, আমাদের গবেষণা নেই, এই দেখো গবেষণা করে বার করেছি। সব একটা গবেষণা জুড়ে দেন, লোকে খাবে ভালো। যেমন ধরুন আজকেই আমি একটা হোমিও দর্পণে একজন, কিছু মনে করবেন না, বলতে বাধ্য হলাম উদাহরণস্বরূপ, তিনি সদস্য হওয়ার চেষ্টা করেছেন। তিনি কি লিখছেন, ক্যান্সার বিশেষজ্ঞ, তাকে আগেই ডিক্লাইন করেছি, কারণ তার পরিবর্তন হবে না, সে মানুষ হবে না। মানুষ হবে না বলতে হোমিওপ্যাথ হবে না। এখন বলতে পারেন সান দিলে পরে না, আমি তার দেখলাম সব জায়গায় ওই ক্যান্সার বিশেষজ্ঞ কথাটাকে হাইলাইট করার চেষ্টা করছে, দ্যাট ইজ সাইকোটিক ফেনোমেনন। সে অ্যাড করার চেষ্টা করছে ক্যান্সার বিশেষজ্ঞ, হোমিওপ্যাথিকে নাম। কারো কাছে যদি হোমিওপ্যাথির থেকে কোনো রোগ যদি বেশি হয়ে যায়, আমরা সেটা মানতে চাই না। আর হোমিওপ্যাথি তো ওইভাবে বিশেষজ্ঞ হবে কি করে? অ্যাকচুয়ালি যারা হোমিওপ্যাথ তারা নিজেরাই তো বিশেষজ্ঞ, তারা সর্ববিশেষজ্ঞ। তারা সব রোগের পদ্ধতিতে একই, এবং পার্টিকুলার কোনো জায়গার কোনো গন্ডগোল বেশি থাকলে সেই জায়গার প্যাথোলজি বা সেই জায়গার প্যাথোলজিটা ভালো করে বুঝতে হবে, তার স্টেটটা বুঝতে হবে, সেগুলো দরকার আছে। হোমিওপ্যাথিতে সবকিছু দরকার আছে, সেটা দরকার আছে, কিন্তু তা বলে সে বলতে পারে না যে আমি বিশেষজ্ঞ হয়েছি। তাহলে কি হলো, এই যে ডিসচার্জ বেরোচ্ছে, এবং আমার একটা কথা এটা বলতে পারি, পার্থ যদি থাকে পার্থ হয়তো মনে থাকতে পারে, ডক্টর কেশি দাসের একজন ছেলে, তার কানের ডিসচার্জটা এস্টাবলিশড হয়েছিল, কিন্তু হঠাৎ করে সাপ্রেসড হয়ে যায়, সাপ্রেসড হওয়ার পর মেনিনজাইটিস ডেভেলপ করে ছেলেটি মারা যায়। এবং সেই কষ্টটা সারা জীবন স্যার ভুলতে পারেন। ক্লাসেও কথা উঠলে তার চোখ চিকচিক করত, আমরা দেখেছি, আমরা তুলতাম না। তাহলে বুঝতেই পারছেন যে সাপ্রেশন কি জিনিস। তাহলে আজকে আমরা সাপ্রেশনটা করলাম, তার সঙ্গে সঙ্গে ফল হয়েছিল মেনিনজাইটিস হয়ে সে মারা গেল, সেটা বোঝা গেল। বহু সাপ্রেশনটা আমরা বুঝতে পারি না। আমি সাপ্রেশন নিয়ে ক্লাস করেছি, যতগুলো জটিল রোগ দেখছেন আপনি, যত ধরনের জটিল রোগ দেখছেন আপনি, সব জটিল রোগ কিন্তু সাপ্রেশনের ফল। তা আজকে আমি এইটুকু বলেই শেষ করলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন অবশ্যই করতে পারেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এরপর আমরা দ্বিতীয় পর্বে চলে যাব। আমাদের মাঝে পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছে, আমি স্যারকে ডেকে নিচ্ছি। স্যার যদি কিছু বলেন। ধন্যবাদ দিতেন। আর মূল স্পিকার অমর, অসাধারণ 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 ক্লাস। না দর্শন পড়াচ্ছে বোঝা দেয়, এই দর্শনটা না জানা পর্যন্ত, দর্শনটাকে জানতে হবে, শিখতে হবে। কেমন এটা তো, ও এত সুন্দর দর্শনটাকে বুঝিয়ে দিচ্ছে আপনাদের, সবকিছুই খুব সুন্দর ভাবে বলছে। এখন এইগুলো আপনারা ফলো করুন এবং আপনাদের প্র্যাকটিসে এইগুলোকে মানে আস্থার সঙ্গে গ্রহণ করে প্রয়োগ করুন। অসাধারণ। ওর এতদিনের প্রায় 40 বছরের তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সেইগুলোকে ও কিন্তু এত সহজ ভাবে যে দিয়ে দিচ্ছে, আমরা কিন্তু পাইনি এভাবে, আমরা আমাদের স্টুডেন্ট লাইফে এভাবে পাইনি। আপনারা সত্যি খুব সৌভাগ্যবান যে এরকম টিচারের কাছে এইগুলো শুনতে পাচ্ছেন। যাই হোক, ওকে অনেক ধন্যবাদ।
খুব ফার্স্ট ক্লাস বুঝিয়েছে। ধন্যবাদ স্যার। আর নতুন করে কি বলবো, দর্শনের কথা তো সবই বলেছে। এইটাই খুব ভালো লেগেছে ক্লাস, এটাই বলি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমাদের মাঝে হামিম উদ্দিন স্যার আছেন, আমি স্যারকে ডেকে নিচ্ছি। স্যার কিছু যদি বলেন। আসসালামু আলাইকুম। আমি একদম শেষে জয়েন করেছি, তো আজকে কিছু বলার রাইট তো আসলে আমার নেই, তাও যেহেতু বলছেন আমি যতটুকু শুনছি আসলে সত্যিকার ভাবেই আমি পার্থ স্যারের কথার সাথে পুরোপুরি একমত। দীর্ঘদিনের অভিজ্ঞতা অমরনাথ স্যার আমাদেরকে দিচ্ছেন, আমরা সেটা লুপে নেওয়াই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো শেষে যে একটা কথা আমি শুনলাম স্যারের কাছ থেকে, যে বিশেষ করে একজন আজকে জয়েন করতে চেয়েছে, তো সে ক্যান্সার বিশেষজ্ঞ লিখছে নিজেকে, তাকে স্যার ডিক্লাইন করেছে। মানে তার যে পরিবর্তন হবে না, তো যাদের পরিবর্তন হবে না সেখানে পালসেটিলা দেওয়া যাবে না, কারণ চেঞ্জেবিলিটি বা পরিবর্তনশীলতাই হচ্ছে পালসেটিলার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এটা বলে শেষ করলাম। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ স্যারকে। এরপর আমরা আর সংযোজন পর্বে যাচ্ছি না। আহ, যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আজকের আলোচনা যতটুকু হলো তার উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। না স্যার, প্রশ্ন তো দেখছি না স্যার। তাহলে বন্ধ করে দাও। আজকে প্রথম দিকে যেটা আমি বলেছি এটা আমি এই রেকর্ড তাড়াতাড়ি এটা বার করো, এটা প্রত্যেকে শোনা দরকার। এইটা একদম খুব প্রিম জায়গাটা আমি হোমিওপ্যাথির বলে দিয়েছি। আমি কয়েকদিনই বারবার বলেছি আমি অ্যাকুট মেডিসিন গুলো কিভাবে ক্রনিক মেডিসিন গুলো অ্যাকুট কেসে দেওয়া যায়, সেটার আজকে আমি একদম রেফারেন্স দিয়ে সবকিছু দিয়ে বলে দিয়েছি, উদাহরণ দিয়ে, খুব সহজ উদাহরণ দিয়ে বলেছি, চেষ্টা করেছি। তা এটা শোনা দরকার, নাহলে এরা সব বিভ্রান্ত হয়ে পড়বে, ছেলেপেলেগুলো ভুল পথে পরিচালিত হবে। ফিলোসফি যারা বোঝে তাদের ভুল করানো যাবে না, তারা না পারলে ভুল স্বীকার করবে এবং নিজেকে সংশোধন করবে। না স্যার, সত্যি আজকের ক্লাস অসাধারণ ক্লাস হয়েছে স্যার। তাহলে কি আমরা তাহলে বিদায় নিয়ে নেবো শুভরাত্রি জানিয়ে? আচ্ছা স্যার, তাহলে প্রশ্ন যেহেতু নাই তাহলে আমরা আলোচনা এখানে শেষ করব। স্যারের অনুমতি নিয়ে আমরা আলোচনা এখানে শেষ করব। হ্যাঁ, ইয়ে, আজকের মতো তাহলে শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা ভূমি দর্পণে এক হবো, মেসেজে আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে। ধন্যবাদ সকলকে। আমি স্যার, আমি বিদায় নিচ্ছি স্যার।